ছুটির সকালে বাজার থেকে ফিরে সবে খবরের কাগজটি খুলে বসেছি, অমনি পাশের বাড়ির বিপিনবাবু এসে হাজির। ধপাস করে সোফায় বসে বললেন, সুখে আছেন মশাই? এদিকে আমার যে সর্বনাশ হয়ে গেল। বিপিন বিহারী বটপ্যাল একজন নিপাট ভালো মানুষ। পাড়ার কারুর সাথে পাচে থাকেন না, ভুলেও কখনো কারুর সঙ্গে ঝগড়া করেন না। বিনা প্রতিবাদে পাড়ার পুজোয় চাঁদা দিয়ে দেন। লোকের উপকার ছাড়া কখনো অপকার করেননি। দোষের মধ্যে দোষ, একটু বেশি কথা বলেন, এড়িয়ে যান। সেই মানুষের আবার কি বিপদ হলো? ঘাবড়ে যাওয়া মুখে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? আর বলবেন না, যা ঝকমারিতে পড়েছি। বিপিনবাবু পা তুলে বাবু হয়ে বসলেন। কাল ছিল আমার পেনশন তোলার দিন। সকাল থেকে মেজাজটা ভারী ফুরফুরে হয়েছিল। ঘুম থেকে উঠেই ব্যাগ হাতে সোজা চলে গেলাম বাজার। আমাদের এই বাজারটার আজকাল কি হাল জানেনই তো। কাদায় কাদায় ছয়লাভ হয়ে থাকে। তার উপর পরশু রাতে বৃষ্টি হয়েছিল। পিছলে পড়ে হাত পা ভাঙার দশা। কাদায় পড়ে গিয়েছিলেন নাকি? চোট পেয়েছেন? না না, পড়বো কেন, সামলে সুমলে ঠুকেছি তো মাছের বাজারে। দেখি ইয়া বড় বড় ইলিশ মাছ এসেছে। কি তার রং, কি তার চেহারা, গায়ে যেন রূপো ঝিলিক কাটছে। জিজ্ঞেস করলাম, কোথাকার মাছ ভাই? বলল কোলাঘাটে। এমন মাছ আর এবছরে আসেনি বাবু, নিয়ে যান, ঠকবেন না। ব্যাস অমনি লোভে পড়ে কিনে ফেললাম একখানা 1.25 কেজির ইলিশ। তা সেই মাছ বুঝে পচা বেরোলো নাকি ওজন কম? দূর মশাই, বিপিন বিহারীকে মাছে ঠকাবে? আমার হলো গিয়ে জোকরের চোখ। কানকো দেখে বুঝতে পারি সে মাছ কখন জালে পড়েছে। হাতে তুলে বলতে পারি ক মিলিগ্রাম কম বেশি। তাহলে বৌদি কি ইলিশ মাছ পছন্দ করেন না? মোটেই না, তোলা তোলা করে খায়। কাঁটা চচ্চড়ি করার জন্য পুঁই শাক এনেছিলাম, সঙ্গে কুমড়ো, ঝিঙে, বেগুন, বাজার ঠুরে ঠুরে অসময়ের মূলো। বাহ, এ তো ভালো ব্যাপার। এর মধ্যে ঝকমারিটা কি হলো? রান্নাটা কি তবে জুতের হয়নি? জুত কি বলছেন, অমৃতের মতো রেঁধেছিল আমার গিন্নি। অমন উত্তম ইলিশ ভাপা কতকাল যে খাইনি। লোভে পড়ে একটার জায়গায় 3 পিস। তারপর খেয়ে বুক আইঠাই, অম্বল, বদহজম, ওসব মিনমিনের রোগ আমার নেই মশাই। এখনো লোহা চিবিয়ে হজম করতে পারি। তাহলে তাহলে আর কি, খেয়ে দিয়ে তো বেরোলাম ছাতাটি বগলে নিয়ে। যেই না বাসে উঠেছি অমনি পকেট মার ছিনতাইবাজের পাল্লায় পড়েছিলেন বুঝি? না, ছোটবেলার এক বন্ধুর সঙ্গে দেখা, হরিসাধন। একসঙ্গে স্কুলে পড়তাম আমরা। হরিসাধনটা ছিল বেজায় বজ্জাত। স্কুলের পেছনে একটা নারকেল গাছ ছিল। টিফিনের সময় গাছটায় তত্তর উঠে গিয়ে জাপ পেরে আনতো। যাদের গাছ তাদের সঙ্গে এই নিয়ে যে কতবার ঝামেলা হয়েছে। একবার তো ভদ্রলোক স্যারের কাছে কমপ্লেন ঠুকে দিল। আমাদের হেড স্যার ছিলেন বেজায় করা। গুনে গুনে 25 বেত লাগিয়েছিলেন হরিসাধনের তালুতে। বেচারার হাতের চেটো ফুলে ঢোল। বাড়িতেও বলতে পারছে না। মার খাওয়ার কারণ শুনলে তারাও ছেলেকে উত্তম মধ্যম দেবে। বাজারে একটা বরফের দোকান ছিল। সেখান থেকে বরফ এনে রুমালে বেঁধে হাতে পুঁটিস লাগানো হলো। তাতেও হরিসাধনের দৌরাত্ম কমেনি। একদিন নিজের বাড়িতে আম গাছ থেকে আম চুরি করতে গিয়ে মেন লাইন ছেড়ে কড লাইনে চলে গেছেন বিপিন বিহারী। গলা খাঁকড়ি দিয়ে বললাম, তা সে হরিসাধন বাবুই বুঝি আপনাকে ঝকমারিতে ফেলেছেন? ছিছি, এক হাত জিভ কাটলেন বিপিন বিহারী। পুরনো বন্ধু কখনো বিপদে ফেলতে পারে? 40 বছর পর দেখা হলো। কত মনের প্রাণের আড্ডা হলো দুজনের। হরিসাধন চাকরি করতো পুলিশে, ইন্সপেক্টর হয়ে রিটায়ার করেছিল। আশ্চর্য কি জানেন, আমি যে ব্যাংক থেকে পেনশন তুলি ওরও পেনশন সেই ব্যাংকই। অথচ আমাদের দুজনের কোনো দিন দেখা হয়নি। একই রুটের বাসে যায়, সেখানেও না। এই নিয়ে আমরা দুজন খুব হাসাহাসি করলাম। তা এর মধ্যে ঝকমারিটা কোথায় হবো? ব্যাংকে যদি পেনশনারদের বড় লাইন পড়েছিল, গরমে দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ। না, কপাল গুনে কাউন্টার কাল ফাঁকাই ছিল। দুজনেই টাকা পকেটস্থ করে গিয়ে বসলাম কার্জন পার্কে। বোঝেনি তো, এতকাল পরে দেখা, আমাদের কথা আর ফুরাই না। হরিষা তোমার পুলিশ জীবনের রোমহর্ষক কাহিনী শোনাচ্ছে, আর আমিও
আমার সরকারি অফিসের গল্প শোনাতে মশগুল। গল্প করতে করতে 3টে বেজে গেল। হরিসাধন বলল, চল, অনেকদিন বেকার শ্রেণী ঘুগনি খাইনি, আজ জম্পেশ করে ঘুগনি খাই। তখনও আমার পেট রীতিমতো ভরা, তবুও জিভটা কেমন শুলিয়ে উঠল। বেকার শ্রেণীর ঘুগনি জানেন তো, দারুণ ফেমাস। পাতলাও না, ঘনও নয়, মটর শক্তও নয়, গলা গলাও নয়, ঝাল মশলাও একেবারে মাপা। 1 প্লেট খেয়ে থামতে পারলাম না, নিয়ে ফেললাম আরেক প্লেট। বুঝেছি, সেই ঘুগনি খেয়ে পেট গেছে, তাই নিয়ে ভুগছেন সকাল থেকে। বুঝ, বললাম না আপনাকে, আমার কখনো পেটের অসুখ হয় না। এই বয়সে আমার স্টমাক যথেষ্ট শক্তপোক্ত। তা 2 প্লেট করে ঘুগনি সাজিয়ে আমি আর হরিসাধন তো উঠে পড়লাম। ও গেল মেয়ের বাড়ি শ্যামবাজার, আর আমি উঠলাম ফিরতি বাসে। তখন অফিস সবে ছুটি হব হব করছে। বাসে রীতিমতো ভিড়। কোনো রকমে গাদাগাদি করে দাঁড়িয়েছি। পকেটে পেনশনের টাকা। পিকপকেট হয়ে গেল নাকি? নড়ে চড়ে বসলাম। পুরো টাকাটাই গেল। মাথা খারাপ, আমার পকেট মারবে? সারাক্ষণ পকেটে হাত চেপে দাঁড়িয়ে। পকেট মারার সাধক নিয়ে আঙুল গলায়। তবে যাই বলুন, এক বগলে ছাতা নিয়ে অন্যভাবে পকেট সামলানো মুখের কথা নয়। মনে মনে তখন খুব রাগ হচ্ছিল। কেন ছাতা নিয়ে বেরোলাম? সেই অকাজের ছাতাটাই বুঝে গেল শেষে। ঠিক উল্টো, ছাতাটাই বরং কাজে লেগে গেল। বাস থেকে নামার পরপরই তো বৃষ্টি এলো কাল। হলো মাত্র 10 মিনিট, কিন্তু তার কি তোর ছিল বলুন? পেট আবার পুকতে মোটে, তবে নার্স দুটো তো ঝরঝরে। বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে শুরু হয়ে যায় সর্দি কাশি। দেখ না দেখ, সোজা নিতেই হয়। ওই ছাতার কল্যাণে কাল বেঁচে গেলাম বলা যায়। টাকাটাও ভিজলো না। কি কাণ্ড! এই তো দেখি সবই ভালো ঘটনা। আপনার সর্বনাশটা হলো কখন? বলছি মশাই, বাড়ি ফিরে দেখি এক বিচ্ছিরি অবস্থা। গিন্নি অন্ধকারে বসে, মুখ কালো করে। কেন কেন? ফিউজ উড়ে গেছিল মেইন মিটার থেকে। ভাবুন, এই গরমে যদি কারেন্ট না থাকে। ইলেকট্রিক মিস্ত্রিদের তো জানেন, ভগবানকে পাওয়া যায়, তাদের দর্শন পাওয়া যায় না। ও, তার মানে সারা রাত ঘুমোতে পারেননি, গরমে সেদ্ধ হয়েছেন? হতাম, যদি নিজে ইলেকট্রিকের কাজ না জানতাম। ওইসব টুকটাক কাজের জন্য আমি মিস্ত্রি পরোয়ার করি না মশাই। এই তো সেদিন আমার জলের কলটা খারাপ হয়ে গেল। আমি থোড়াই কলের মিস্ত্রি রেখেছি। সোজা চলে গেলাম ওয়েলিংটন। কল কিনলাম, পাইপ কিনলাম। জানেন তো, ওখানে পাইপ কল সব বেশ সস্তা, বিশেষ করে চাঁদনি মার্কেটের দিকটায়। এখানে যদি দাম হয় 100 টাকা, ওখানে তার দাম হবে 60। মিস্ত্রিও কলে হাত দিলে না হোক নিত 50-60 টাকা। তাহলে কতগুলো টাকা আমার বাঁচে বলুন? তবে কাল নিজে ফিউজ সারাতে গিয়ে, আহা, কারেন্ট খেয়েছেন তো? তার খুঁজে পাচ্ছিলাম না। তারপর মনে পড়লো, বাথরুমের লফটে পুরনো তার প্লাস্টিকের প্যাকেটে মুড়ে রাখা আছে। ওই অন্ধকারের মধ্যেই অ্যালুমিনিয়ামের সিঁড়িতে চড়ে হাতড়ে হাতড়ে তার বের করলাম। তারপর তো ফিউজ লাগানো 2 মিনিটের কাজ। তবে হ্যাঁ, একটু মেপে টিপে লাগাতে হয়। তার বেশি মোটা হলে মেইন উড়ে যাবে, বেশি পাতলা হলে নিজেই ঘন ঘন জ্বলবে। অবশ্য আমার ভালো প্র্যাকটিস আছে তো, আমার হাতে তেমন বিপদের আশঙ্কা কম। এই যে দেখে রুশের সৈনিক, রোদে পড়ে না, জলে ভিজে না, সমস্ত বিপদ টপকে টপকে চলে যায়। এমন মানুষের কি সর্বনাশী বা আর ঘটতে পারে? নতুন করে প্রশ্ন করতেও সাহস হচ্ছে না। ওর কথা থেকে বিপিনবাবু কোথায় চলে যাবেন ঠাহর করার দায়। ভয় ভয় বললাম, সর্বনাশের কথা পরে হবে, কিন্তু চা খাবেন তো? সঙ্গে সঙ্গে বিপিন বিহারের প্রৌঢ় মুখখানে উদ্ভাসিত, অবশ্যই অবশ্যই, ওই সর্বনাশের কথাই তো আপনাকে বলতে এসেছি। কাল রাত্রিরে ছেলে এসেছিল, মাকে 2 দিনের জন্য নিয়ে গেল নিজের ফ্ল্যাটে। নাতি নাতনির সঙ্গে মজ করবেন বলে আপনার বৌদিও জ্যাংট্যাং করে চলে গেলেন। রান্না লোক আসবে সেই বেলা 10টায়। এতক্ষণ চা না খেয়ে থাকি কি করে বলুন তো? এটা কি একটা সর্বনাশ নয়? নাকি একে ঝকমারি বলবেন না? মুখে জবাব এলো না। ধান রান্নাম ঝক করে। বিপিনবাবুর গলায় মনোযোগ। তখন থেকে আপনাকে তো এই কথাটাই বলতে চাইছি।
আপনি উল্টোপাল্টা গল্প ধরে আমার সব ভুলিয়ে দিচ্ছিলেন। এবারও আমার ঘাড় নড়ছে। সিধে সাদা ভাবেই মহান সর্বনাশের গল্প ফেলেছিলেন বটে বিপিনবাবু। গল্পের নাম উপক্রমণিকা। লেখক সুচিত্রা ভট্টাচার্য।